দেখুন, এই সমস্ত নতুন নতুন টার্ম আমরা এর আগে কখনো শুনিনি। যেমন লজিক্যাল ডিসক্রিপেন্সি, আন্ডার অ্যাডজুডিকেশন, এইসব উদ্ভট উদ্ভট তত্ত্ব কোথা থেকে আসছে আমার জানা নাই। গণতন্ত্রে ভোটার তালিকা তৈরি করবার জন্যে নাম লেখানো, নাম অন্তর্ভুক্ত করা, অর্থাৎ আমি ভোটার হলাম, আমার ভোটের অধিকারকে আমি সুনিশ্চিত করলাম, এটাও একটা উৎসব। আবার ভোট পর্বে ভোট প্রদান করা, এটাও একটা উৎসব। কিন্তু পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে এই এসআইআর নামে যেন এই উৎসবের সেই উচ্ছ্বাস, আনন্দ, এগুলো যেন ক্রমশ মলিন হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা গ্রাসে মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা এই কথা বলছি না যে যারা মারা গেছে তাদের নাম কেন থাকবে না, কিন্তু এমন একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি হচ্ছে বাংলায়, যেটা কিন্তু আমাদের কারোর কাছে কিন্তু কাম্য নয়। ভারতবর্ষে আরো 11টা রাজ্যে তো ভোটার তালিকা তৈরি হচ্ছে, এসআইআর হচ্ছে। তামিলনাড়ু দেখলাম 75 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে যেন একটা অবিশ্বাস, একটা অনিশ্চয়তার বাতাবরণে আমরা সবাই আবর্তিত হচ্ছি। যদি কোনো ভোটারের নাম বাদ যায়, বৈধ অথচ বাদ গেল, আমরা কিন্তু তার হয়ে আইনি লড়াই, অফিসিয়ালি, জুডিশিয়ালি আমরা কিন্তু লড়ব। কিন্তু কখনো কোনো অবৈধ ভোটারের নাম বাদ যাওয়াতে দুঃখ প্রকাশ করব না, বা তাদের জন্য আমরা কখনো আইনি পরামর্শ, আইনি সাহায্য নিয়ে তালিকাভুক্ত করার চেষ্টা করব না। এই জায়গাটা আমরা খুব অনেস্ট থাকতে চাই। রাহুল গান্ধী এটাই বলেছে যে বৈধ ভোটার যেন বঞ্চিত না হয়। আমরা বৈধ ভোটারের বঞ্চনাকে আমরা মানব না, সেই জায়গাটায় আমরা প্রতিবাদ করব। যেভাবেই হোক সেভাবেই আমাদের প্রতিবাদের রাস্তা খোলা রাখবো। তো এখানে ভবানীপুর এই আসনটা বিশেষভাবে দেখা হচ্ছে যেহেতু, দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো দুবার সুপ্রিম কোর্টে এলেন, আরেকবার সুপ্রিম কোর্ট তার আসা দরকার বলে মনে করি। কারণ 2021-এ উনি হুইল চেয়ারে করে ভোট করেছিলেন, এবার উকিলের ড্রেস করে উনি ভোট করবেন। এটা আমি আগেও বলেছি, আজও বলছি। উনি দেখবেন কালকেই বা পরশু আবার সুপ্রিম কোর্টে চলে আসছেন। এখন কথা যে 47,000 ভোটার বাদ গেল, যদি সেই ভোটারের অস্তিত্ব আগে ছিল, তাহলে সব থেকে আগে নির্বাচন কমিশনকে তার জবাব দিতে হবে। তাহলে নির্বাচন কমিশনের সঙ্গে মমতা ব্যানার্জি কি কোনো আঁতাত ছিল যে সেদিন এই এতগুলো ভোটারকে তারা দেখতে পায়নি, বাদ দিতে পারেনি? আজকে তাদের কি মনে পড়লো বাদ দেওয়ার সময় এসে গেছে? এটা তো বড় তদন্ত হওয়া দরকার। এতগুলো ভোটার তাহলে এতদিন থাকলো কি করে, এবার বাদ গেল কি করে, এটার মধ্যে পিছনে কি কারবার আছে, এটার পিছনে কি রহস্য লুকিয়ে আছে, এটাও তো জানা দরকার। এটা একটা সাবজেক্ট হওয়া দরকার ইনভেস্টিগেশনের জন্য, ইনভেস্টিগেটিভ সাবজেক্ট বলে মনে করি এটা। আরএসএস তো বহু দীর্ঘদিনের সম্পর্ক, আপনারা তো জানেন না। 2003 সালে এই দিল্লিতে আরএসএস এর সর্বভারতীয় সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের গেস্ট বক্তা হিসাবে হাজির ছিলেন আর কেউ নন, মমতা ব্যানার্জি। সেখানে তিনি বলেছিলেন আরএসএস দেশের সব থেকে বড় দেশপ্রেমী সংগঠন। সেই আরএসএস এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে 400 থেকে 10,000 শাখা তৈরি করতে পেরেছে। কোনোদিন মমতা ব্যানার্জির মুখে শুনবেন না মোহন ভাগবতের সমালোচনা হয়েছে। হয়তো আরএসএসেরই রেকমেন্ডেড কেউ হতে পারে, গুরুস্বামী, যে ভাই তোমাকে তো অনেক খাতির করেছি, আগামী দিনও খাতিরদারি করব, আমাদের লোকটাকে পাঠিয়ে দেওয়া আছে সবাই, তবে না বুঝবো যে আমাদের প্রতি তোমার আনুগত্য কেমন। খুব সম্ভাবনা এটা প্রবল। কারণ লক্ষ্য করে দেখবেন মমতা ব্যানার্জির বক্তৃতায়, 21শে জুলাইয়ের বক্তৃতায় তিনি ঘোষণা করেছেন কলকাতার বুকে দাঁড়িয়ে, আমি আরএসএসকে খারাপ বলি না, আরএসএস এমনি করে আঙ্গুল তুলে আরএসএস এর নেতাদেরকে আমি খারাপ বলি না। মনে করে দেখুন, এই হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি বরাবর আরএসএস এর সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। আরএসএস এর বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই, কোনো বক্তব্য নেই, কোনো সমালোচনা নেই। এবং আজকের দিনে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে আরএসএসকে, যে আরএসএসকে আমি সম্মান করি। আরো আপনাদেরকে বলি, 2016 সাল যখন কংগ্রেস বাম জোট করে নির্বাচন লড়েছিলাম, সেইবারই মমতা ব্যানার্জির পতন হতো বাংলায়।
আমি আবার বলছি বাংলার মানুষকে, সেদিনের ভোটের পর যে জয় পরাজয়ের যে ফলাফল, সেটা আপনারা একবার দেখুন। দেখবেন যে যে সংখ্যায় আমরা পরাজিত হচ্ছি, ঠিক তার আগের বছর অর্থাৎ 2011 সালের নির্বাচনে সেই সংখ্যায় বিজেপি ভোট পাচ্ছে। 2016 সালে এই আরএসএস পশ্চিমবঙ্গ যাতে কংগ্রেস এবং বামের দখলে না আসে, তার জন্যে সর্বান্তকরণে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল। 2011 সালের ভোটের রেজাল্ট দেখুন বিজেপি, আর 2016 সালের ভোটের রেজাল্ট দেখুন বিজেপি। আপনারা অনায়াসে আজও বুঝতে পারবেন। তা আরএসএস এর সঙ্গে মমতা ব্যানার্জির সখ্যতা আজকে নয়, এর আগেও আরএসএস মমতা ব্যানার্জিকে উদ্ধার করেছে, হয়তো আগামী দিনেও এমন উদ্ধার করার কোনো সমঝোতা হয়েছে আরএসএস এর সঙ্গে। তাহলে গুরুস্বামী আসবে কোত্থেকে? সংখ্যালঘু নাম তো বাদ যাওয়ার লক্ষ্য ছিল, আমরা আগেই এটা সন্দেহ প্রকাশ করেছিলাম, কিন্তু মতুয়াদের তো নাম বাদ যাচ্ছে। মতুয়ারা নিশ্চয়ই সংখ্যালঘু না, তারা তো হিন্দু সম্প্রদায়। তাহলে স্বাভাবিকভাবেই গোটা এসআর প্রক্রিয়াটার মধ্যে নিহিত রয়েছে এক ধরনের বঞ্চনার প্রক্রিয়া। কারা বাদ গেল যদি না জানতে পারি, তাদের অবস্থান যদি না জানতে পারি, এখনই হলপ করে বলতে পারছি না যে সংখ্যালঘু বাদ গেল, কিন্তু বার্ডস আই ভিউ ওপর নিশ্চয়ই আমরা এটা দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু মানুষকে টার্গেট করা একটা চেষ্টা করা হয়েছে। মতুয়াদের যে নাম বাজাবে আগেই আমরা বলেছিলাম, আমি সেই জন্য আন্দোলন করেছিলাম, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ভারতবর্ষের দাবি করেছিলাম। মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম বাদ যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষে নাগরিক হয়ে এই দেশে বসবাস করছেন, তাদের যদি নাম বাদ যায় সংখ্যালঘু হওয়ার অপরাধে, এর থেকে দুর্ভাগ্যের কিছু নাই। এগুলো ডিটেলসে না জেনে এই মুহূর্তে আমার মনে হয় আমার পক্ষে মন্তব্য করাটা কঠিন। দুর্ভাগ্য এটা, ওই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই জায়গাটা আমি প্রথম দিন থেকে একটা কথা বলার চেষ্টা করেছিলাম যে রাজ্য সরকারকে আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। কারণ আমি আজও বলছি, নির্বাচন কমিশন সমস্ত এক্সারসাইজটা, সমস্ত নির্বাচনী প্রক্রিয়াটা কিন্তু রাজ্যের কর্মচারী, রাজ্যের অফিসারদেরকে নিয়োগ করে করছে। সেই জায়গায় রাজ্যের পক্ষ থেকে আরো তৎপর হওয়া উচিত ছিল, আজও দরকার। রাজ্য যত তৎপর হবে তত এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, ওই যে বলছেন না নাম বানান, এর নামে যে সমস্ত ভোটারের নাম বাদ যাওয়ার খবর পাচ্ছি আমরা, সেখান থেকে মানুষকে আমরা উদ্ধার করতে পারবো। এখনো সময় আছে, এখনো রাজ্যকে তৎপর হওয়ার দাবি করব। একদিকে নির্বাচন কমিশন, তার কাছে দাবি করব যে তারা যেন মানুষকে সহযোগিতা করে, প্লাস রাজ্যকে দাবি করব রাজ্য যেন এইটাকে তাদের ইগোর লড়াইয়ে না নিয়ে গিয়ে এই এসআর কে কেন্দ্র করে নির্বাচনী লড়াইয়ের অবতীর্ণ না হয়ে তারা যেন মানুষের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তাদের রাজ্যের সরকারি কর্মচারী, বিএলও, এসডিও, এআরও, এইআরও, ডিও সকলকে যেন তৎপর করে। তাহলে এই যে বলছেন অনেক মানুষের নামের বানানের ভুলের জন্য বাদ গেছে, সেগুলো কিন্তু অটোমেটিক খুব সহজে কিন্তু সেগুলোকে অন্তর্ভুক্ত করা যাবে বলে আমি বিশ্বাস করি। আকাশ মাথায় ভেঙে পড়েছে বলে আমার এখনো মনে হচ্ছে না। কে বলেছিল 1.5 কোটি 2 কোটি, সেটাও বুঝতে হচ্ছে বাগাড়ম্ব। আবার যারা বলেছিল আমরা এসআর করতে দেবো না, এসআর করতে হলে মেরে খুন করে দেবো, রক্তগঙ্গা বই দেবো, এইসব বাগাড়ম্বর আস্ফালন বন্ধ করে বাংলায় যারা প্রকৃত ভোটার, বৈধ ভোটার, তাদেরকে সহযোগিতা করার জন্য সবাই মিলে প্রচেষ্টা করুন। কারণ এটা তাদের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার লড়াই। এসআইআর ফোবিয়া, তার থেকে বাংলা অন্তত মুক্ত হোক আগামী দিনে, এটাই আমরা চাইব। এবং যেটা হবে সেটা যেন যুক্তি, সত্য, ন্যায়ের উপরে ভিত্তি করে হয়। নির্বাচন কমিশন, রাজ্য সরকার, সকলের কাছে এটাই আমাদের দাবি থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী আর কত মুর্শিদাবাদ জেলার মানুষের সঙ্গে ধোঁকাধারি করবেন? বহরমপুর শহরের ঐতিহাসিক কৃষ্ণনাথ কলেজ কিছুদিন আগে, তা প্রায় 8 বছর হয়ে গেল, নাম দিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কারণ বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ বিশ্ববিদ্যালয় দাবি করেছিল। কৃষ্ণনাথ কলেজের যেমন বিল্ডিং ছিল, ইট কাঠ বালি পাথর যেমন যেমন সাজানো ছিল, সেই পরিকাঠামোটাকেই তিনি নাম বদলে বিশ্ববিদ্যালয় করে দিলেন। দ্বিতীয় এই ভেলকিবাজি, এই জাদুবাজি মুর্শিদাবাদ মানুষ দেখল। যা ছিল কৃষ্ণনাথ কলেজ, বহরমপুর কৃষ্ণনাথ কলেজ,
রাতারাতি তা হয়ে গেল মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। যেমনকার গাছপালা, ইট কাঠ বালি পাথর যেমনকার তেমনই থাকলো, শুধু নামটা পাল্টি দিয়ে দিদি ভেলকিবাজি করে দিলেন। মুর্শিদাবাদের মানুষকে বোঝালেন যে দেখো আমি তোমাদের জন্য বিশ্ববিদ্যালয় করে দিলাম। সেখানে না আছে প্রফেসর, না আছে ঘর, না আছে সুবিধা, না আছে ছাত্রছাত্রী, কিন্তু বিশ্ববিদ্যালয়। এবার আবার ভোটের আগে দিদি মুর্শিদাবাদ মানুষকে আরেকটা ঢপের কীর্তন করতে, আরেকবার ধোকাধারি করতে আরেকটা বুদ্ধি তিনি প্রয়োগ করলেন। সেটা কি? মুর্শিদাবাদে হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় হবে। যখন একটা বিশ্ববিদ্যালয়ের এই হাল, শুধু বিল্ডিং এর নাম পরিবর্তন, তখন হাজারদুয়ারি বিশ্ববিদ্যালয় করে ভোটের আগে মুর্শিদাবাদের মানুষকে আরেকবার ধোকা কেন দিচ্ছেন? আপনি কি মনে করেন যে মুর্শিদাবাদের মানুষ খুব বোকা, খুব অজ্ঞ, খুব অশিক্ষিত, খুব অনভিজ্ঞ? তারা বারবার আপনার এই ধোকাধারীর ইঁদুর কলে ধরা পড়বে? পড়বে না। মুর্শিদাবাদের মানুষের সঙ্গে এই ধরনের ছল চাতুরি চালাকি অপমান করবেন না, ধোকা দেবেন না। দিদির দলের পক্ষ থেকে রাজ্যসভায় 4 জনকে মনোনীত করেছেন বাংলার তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। উল্লেখযোগ্য তার মধ্যে বাংলার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যার বিরুদ্ধে সারা বাংলায় একটাই অভিযোগ যে তিনি মানুষের জন্য নন, তিনি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সেবাতে নিজেকে নিয়োজিত করেছেন। তাকে রাজ্যসভার সদস্য করার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিলেন এবং বার্তা দিলেন পশ্চিমবঙ্গের সমস্ত আইএএস আইপিএস অফিসারদের যে মমতা ব্যানার্জি দালালিকে মর্যাদা দেয়। কৃতদাস যদি কেউ হতে পারে তাহলে তার জন্য পুরস্কার মমতা ব্যানার্জির পক্ষ থেকে দেওয়া হয়। এই বার্তা দিদি ভোটের আগে পশ্চিমবঙ্গের যারা আমলাতন্ত্র, ব্যুরোক্র্যাট, যারা পুলিশ এবং সিভিল উভয় ক্ষেত্রেই তিনি এই বার্তাটা দিলেন। আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসেন, গত কদিন আগে যখন বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, লাইন দিয়ে একের পর এক আলতু ফালতু লোককে, অনন্ত মহারাজের মতো লোককে যখন পুরস্কৃত করা হলো, যার রাজনৈতিক স্লোগান বাংলা থেকে বিচ্ছিন্ন করে দাও কামতাপুর গ্রেটার কুচবিহার, তাকে পুরস্কৃত করলেন। কিন্তু কোনো সংখ্যালঘু মানুষকে পুরস্কৃত হতে দেখলাম না। ঠিক একইভাবে এই যে 4 জন রাজ্যসভার মেম্বার তিনি করলেন, তার মধ্যেও কিন্তু কোনো সংখ্যালঘু মানুষের মুখ আমরা দেখলাম না। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে আজকে এই নির্বাচনের প্রাক্কালে মোদি আর দিদির মধ্যে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিণামে সংখ্যালঘু মানুষ তাদের অধিকার হারাচ্ছে। যাদের ভোট নিয়ে মমতা ব্যানার্জি বাংলায় ক্ষমতায় আসেন, গত কদিন আগে যখন বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত করা হচ্ছিল, লাইন দিয়ে একের পর এক আলতু ফালতু লোককে, অনন্ত মহারাজের মতো লোককে যখন পুরস্কৃত করা হলো, যার রাজনৈতিক স্লোগান বাংলা থেকে বিচ্ছিন্ন করে দাও কামতাপুর গ্রেটার কুচবিহার, তাকে পুরস্কৃত করলেন। কিন্তু কোনো সংখ্যালঘু মানুষকে পুরস্কৃত হতে দেখলাম না। ঠিক একইভাবে এই যে 4 জন রাজ্যসভার মেম্বার তিনি করলেন, তার মধ্যেও কিন্তু কোনো সংখ্যালঘু মানুষের মুখ আমরা দেখলাম না। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে আজকে এই নির্বাচনের প্রাক্কালে মোদি আর দিদির মধ্যে কে কত বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়েছে। পরিণামে সংখ্যালঘু মানুষ তাদের অধিকার হারাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন শুরু হয়েছে বাংলায়, রুট মার্চ হচ্ছে। আমরা জানি পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট হয় না, মানে হতে দেওয়া হয় না। মানুষ সেখানে ভোট দিতে পারে না, মানুষ সেখানে ভোটে দাঁড়াতে পারে না। আমরা জানি পশ্চিমবঙ্গে পৌরসভার ভোট হয় না, ভোট করতে দেওয়া হয় না, তাই হয় না, মানুষকে সেখানেও ভোট দিতে দেওয়া হয় না। কোঅপারেটিভ নির্বাচন সমেত
পশ্চিমবঙ্গে যত স্থানীয় নির্বাচন হয়, অর্থাৎ যে সমস্ত নির্বাচনে রাজ্যের নির্বাচন কমিশনের আওতায় হয়, সেখানে ভোট হয় না। সেখানটায় ভোটের নামে প্রহসন হয়, পরিহাস হয়। তাই পশ্চিমবঙ্গে মাত্র দুটো ভোট হয়, একটা বিধানসভা, একটা লোকসভা, যেখানে মানুষ মনে করলে ভোট দিতে পারে। সেখানেও সাহসের দরকার, কারণ দেখা যায় তাদের ভোট তৃণমূল আগে থেকে গিয়ে দিয়ে দিচ্ছে, প্রক্সি ভোট। বুথে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যায়। যখন তারা বুথে যায় তখন বলে দেওয়া হয়, আপনার ভোট দেওয়া হয়ে গেছে, বাড়ি যান, বেকার ঝামেলা করে লাভ কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুথে বুথে অবৈধ ভোটারের, প্রক্সি ভোটারের প্রবেশ নিষিদ্ধ করার কিন্তু ব্যবস্থা করতে হবে। শুধু বাইরে বাইরে ফৌজ ঘুরলো, ভোট নিরপেক্ষ হয়ে গেল, অবাধ হয়ে গেল, ব্যাপারটা তা কিন্তু হয় না। ফৌজ বাইরে ঘুরতে পারে, কিন্তু ভিতরে অপারেশন হবে। কারণ পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার থেকে আরম্ভ করে এরা সকলে রাজ্যের কর্মচারী। তারা কিন্তু রাজ্যের দালালি করার জন্য তৃণমূল দলের লোকদেরকে সাহায্য করবে। অতএব শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী বাইরে মার্চ করলো, রুট মার্চ করলো, লোককে ভরসা দিল, নিরপেক্ষ অবাধ নির্বাচন হওয়ার জন্য এটা যথেষ্ট নয় বলে আমি মনে করি। তাই বাংলার মানুষ আপনাদেরকে হিম্মত নিয়ে কিন্তু ভোট দেবার জন্য যেতে হবে বুথে। বুথে যদি দেখেন আপনার ভোট পড়ে গেছে, ওইখানে আপনাকে চেস করতে হবে এই নির্বাচনী যারা দায়িত্বে আছে তাদেরকে, অর্থাৎ প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারকে। তবেই কিন্তু আপনি কিছুটা সুরাহা পাবেন। ভোট দেওয়ার অধিকার আপনার সাংবিধানিক অধিকার, আপনার নৈতিক অধিকার, আপনার এটা স্বাধীন নাগরিকের অধিকার। সেই অধিকারকে আপনি সুপ্রতিষ্ঠিত করবেন। হিম্মত নিয়ে কিন্তু ভোট দিতে হবে, এটা যেন মাথায় থাকে।